স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। নতুনের কেতন উড়িয়ে এলো বৈশাখ, নাচে গানে হাসি হুল্লোড়ে নববর্ষ বরণ করে নিল বাংলাদেশ। পোশাকে আশাকে খানাপিনায় ছিল ১৬ আনা বাঙালিয়ানার আবেশ। বৈশাখী নানা আয়োজন অবশ্য থাকছে আরও কয়েকদিন। এসব নিয়ে আজকের আলোচনা স্বাগত ১৪২৩। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ, আছেন অভিনেতা ও নির্মাতা রোকেয়া প্রাচী এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম। আপনাদের স্বাগত। মঈনুদ্দিন খালেদ, আমরা দেখেছি যে আপনার একটা বড় আগ্রহের জায়গা ক্যানভাস, কিন্তু ক্যানভাসটা যখন ৫৫,০০০ বর্গ মাইল, তখন এটা আসলে কোন ধরনের আগ্রহ বা সেই ক্যানভাসটা কেমন, আলাদা কোনো নজর কাড়ে কি? আসলে ধন্যবাদ সবাইকে, বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ক্যানভাস যখন আমরা বলি, আমরা একটা কাপড়ের টুকরা, বিশেষ ধরনের কাপড় বুঝি কেন, কিন্তু আপনি যে অর্থে ক্যানভাস বলছেন সেটা হচ্ছে পুরো বাংলাদেশ। তো পুরো বাংলাদেশ যখন আমরা বলি এবং বৈশাখ বলি বা চৈত্র সংক্রান্তি বলি, তখন কিন্তু পল্লী বাংলাটা আমাদের কাছে পরিস্ফুট হয়ে ওঠে। আমাদের শৈশব এবং কৈশোর কেটেছে পল্লীতে, সেখানে নানান ধরনের কাজ হতো। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নে আমি পরবর্তী সময় আসছি। যে কাজগুলো হতো সেগুলো শিল্প, সেটা শখের হাড়ি হোক, শোলার পুতুল হোক, কিংবা শিকা হোক, সেটা যাই হোক, সেটা কিন্তু শিল্প। সেই যে লোকশিল্পের যে ব্যাপক প্রকাশ, সেই প্রকাশটার জায়গায় যদি আপনি যাই, তাহলে আমরা পহেলা বৈশাখে বা চৈত্র সংক্রান্তিতে যেই প্রদর্শনীটা দেখতাম সেগুলো আমরা মেলায় দেখতাম। ওই মেলাটার দিকে তাকালে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের মানুষের সৌন্দর্যবোধ কী, নন্দনতত্ত্ব কী, শিল্পচর্চা কী। ওই অর্থে যে ক্যানভাস, সেটার উত্তর হলো এটা। আরেকটা জিনিস হলো যে বৈশাখের নানান ধরনের আয়োজন, সেটা শুধু বৈশাখ নয়, ষড়ঋতুর দেশ, এই যে ঋতুর পরিবর্তন, এটা আমাদের শিল্পীরা প্রচুর পরিমাণে এঁকেছেন। আপনি জানেন যে বিশেষ করে জয়নুল আবেদিনের কাজের বড় একটা জায়গাই হচ্ছে লোকশিল্পকে কেন্দ্র করে এবং জনজীবনকে কেন্দ্র করে। তার একটা বিখ্যাত ছবিও আছে, বৈশাখী ঝড়। বলাই বাহুল্য, কামরুল হাসান তিনি পুরোটাই লোকদর্শন দ্বারা আলোকিত একটি মানুষ, এবং এইভাবে তিনি মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন। লোকশিল্পকে আমরা বলি লিভিং ট্রেডিশন, বহমান ঐতিহ্য। এই বহমান ঐতিহ্যের মধ্য দিয়েই কিন্তু এই বৈশাখী উৎসব, সমস্ত আয়োজন, এবং এটার সঙ্গে শিল্পবোধের সংযোগটা খুবই গভীর, এবং আমরা তাকানো মাত্র বুঝতে পারি। আমি এই টিভি ভবনে ঢোকার সময় দেখছি শিকায় শখের হাড়ি ঝুলছে। সুতরাং এটা অনাদিকালের চর্চা আমাদের, এবং এটাই কিন্তু আমাদের শিল্পবোধ। আর ক্যানভাস যখন আমরা বলি, ওই অর্থে এই চারকোনা স্পেসটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের ছিল না। এটা ঔপনিবেশিক কালে, বিশেষ করে ইংরেজরা আসার পরে ক্যানভাসে ছবি আঁকার চল শুরু হয়েছে। কিন্তু তার আগে যেটা ছিল, সেটা কিন্তু ছিল লোকচিত্রকলা। গাজীর পট বা লক্ষ্মীর পট, এগুলো নানান ধরনের পট ছিল, সরাচিত্র ছিল। সেই অর্থেও যে আমাদের লোকচিত্রকলা যে ছিল, সেগুলোর গুরুত্ব খুব বেশি ছিল। আর সেটার গুরুত্ব দিকটা বিবেচনা করে আজকে পহেলা বৈশাখের সঙ্গে পল্লীর সম্পর্ক বা গ্রাম প্রধান বাংলাদেশের সম্পর্ক, বা আদৌ গ্রাম আছে কিনা, এইসব বিষয় একটা আসতে পারে। কিন্তু লোকশিল্পের বা লোকদর্শনের বা লোকজীবনযাত্রার যে শক্তি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি পহেলা বৈশাখে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে যে আমরা কি করি, আমরা লোকধারায় গিয়ে নানা অশুভ শক্তির মোকাবেলা করি, এবং সেটা অনেক সময় কাল্পনিক হয়, ভূতের জিনিস হয়। কিন্তু আমরা কি করি, আমরা লোক দর্শনের আলোকে কিছু সৃষ্টি করে, সেটা একটা ইমেজ হতে পারে, সেটা একটা গান হতে পারে, একটা গাথা হতে পারে, একটা ধাঁধা হতে পারে, সেটা দিয়ে আমরা অশুভের বিরুদ্ধে লড়াই করি। এটা কিন্তু অনাদিকাল থেকে এই দেশে চলে আসছে, হয়তো সব সমাজেই থাকে। তো সেইটা দিয়ে আমরা লড়াই করতে গিয়ে আমরা কি করেছি, যখন মডার্নাইজেশনের দিকে গিয়েছে, আধুনিকতার দিকে গিয়েছে, আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু সত্যিকার লোকশিল্প নয়, এটা নাগরিক লোক, একটা আরবান ফোক বলে। অন্তত এখন ঢাকায় যেই উৎসবটা, সেটা নাগরিকদের দিয়ে আবার নতুন করে শুরু হয়েছে। সেখানে বলা যায় যে হয়তো লৌকিক লোকোমোটিভগুলি আমরা নিয়ে আসছি, এবং সেইটাও হয়তো আমাদের মতো করি। সেখানে নিশ্চয়ই একেবারে লৌকিক শিল্পীরা যেভাবে করতেন সেভাবে না, তবে সেটার উপরে ভর করে। এটা একটা জায়গায় শুধু বলি, যেমন অতি পরিশীলন বা অতি পরিশোধিত করা, সেটা কিন্তু লোকশিল্পের লক্ষণ নয়, এবং সেই কাজটা এখানে হয়। এটা হতেই পারে, এটা অনেক ক্ষেত্রে হতেই পারে, প্রেক্ষাপট এবং পরিবর্তনশীল সব কিছুই হতে পারে। কিন্তু আপনার যেই জিনিসটা পল্লীর প্রাণের মধ্যে ছিল, সেটা নগরের দিকে এসছে।
ভালো মন্দ অনেক কিছু পরিবর্তনের মধ্য দিয়ে এসছে। হয়তো দেখা যাচ্ছে আজকে যেই গ্রামে গঞ্জের হাটে কিংবা গাং বা নদীর পাড়ে যে মেলাগুলো বসতো সেগুলো সেইভাবে আর বসছে না। সত্যি কথা, এটা আমি চেক করে দেখেছি যে বিশাল সংখ্যক বৈশাখী এবং চৈত্র সংক্রান্তি মেলার তালিকা আছে আমাদের। তো সেই মানুষগুলো আজকে আবার টেলিভিশনের দিকে তাকিয়ে তারা নগরের অনুষ্ঠান দেখছে। এটা সমাজে একটা আমি বলবো না যে সংঘর্ষ তৈরি করছে, একটা বিবর্তনের একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে এখানে লোকশিল্পের। আর ওই যে টলটলে আবেগ ভাব, একটু রং ছলকে যাওয়া, রেখা একটু বলিষ্ঠ এবং ডিজাইনগুলো একেবারে খুব বেশি পরিস্ফুট, এই যে ছলকে যাওয়া আবেগটা, এই আবেগটা কিন্তু লোকশিল্প যখন নগরে আসে তখন আর এটা থাকে না। এবং এটা কিন্তু অনেকটা শুধুই এক ধরনের কারিগরি দক্ষতার মধ্যে চলে যায়। কারিগরি দক্ষতায় হৃদয়টা কিন্তু মুছে যায়। শহরে শহরে ঢাকা পড়ে যায় হৃদয়টা অনেক। তবে এটা একটা শক্তি আছে, লোকশিল্পের যে বড় শক্তি, সেই শক্তিটা গ্রাম থেকে এনে নগর আবার কাজে লাগিয়েছে। আমি একটু দার্শনিক দিকটাই বলি। যেমন ধরেন এই যে ভূত ছাড়ানো আমরা বলি, আমরা যখন ছায়ানটের জন্ম হলো, যেমন ছায়ানটের জন্ম হওয়ার সময় ধরেন ছায়ানট হলো, এটা আয়ুব বিরোধী। এটা হয়তো আমরা আগে দেখতাম যে অশুভের ভূত ছাড়ানোর জন্য কোনো একটা কিচ্ছা বা গল্প বলছি, এখন আমরা অশুভ আয়ুবকে তাড়ানোর জন্য গান গাচ্ছি, আরো বড় আকারে ভূত তাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। তাড়ানোর জন্য আমরা কামরুল হাসানের মতো শিল্পীকে দেখছি ছবি আঁকছে, এইগুলো আছে আর কি। রোকেয়া আপা, আপনার কাছে একটু আসবো যে গত বছরের বৈশাখের একটা বলা যায় যে আমাদের সারা বছরই ওইটা তাড়া করে গিয়েছে এবং সেইটার কারণে বেশ কিছু নতুন নিয়ম কানুনের মধ্য দিয়ে এই বছর উদযাপন করা হচ্ছে। সেইটি কেমন হয়েছে? আমরা যেহেতু আজকে উদযাপনটা হয়েছে, সেটি মানে আমরা যথেষ্ট সতর্ক থাকতে পেরেছি কিনা, আবার সতর্কতাটা আমাদের উৎসবকে কোনোভাবে আঘাত করেছে? ধন্যবাদ, শুভ নববর্ষ সবাইকে। গত বছরের সেই দুঃসহ স্মৃতি অবশ্যই আমাদের সবাইকে তাড়া করেছে এবং সে কারণে বাড়তি সতর্কতা ছিল, বাড়তি অনেক আয়োজন ছিল, অনেক নিরাপত্তা বলয়ে বেষ্টিত ছিল এবং নগরবাসী, নগরকেন্দ্রিক কিছু সচেতন মানুষের আয়োজনও ছিল নিরাপত্তা তৈরি করবার জন্য। আমি কিন্তু এটার মানে ভালো মন্দ দুটো দিকই দেখছি। এর গত বছরের ঘটনাটার কারণে কিন্তু কিছু মানুষ সচেতন হয়েছে, তারা এবার কিন্তু অনেকগুলো ছোট ছোট গ্রুপ আয়োজন করে, অনেক এনজিও এবং অনেক মিলে, সচেতন নাগরিকরা মিলে নিরাপত্তার কিছু বলয় তৈরি করেছে, সচেতন নাগরিক কমিটি তৈরি করেছেন। কাজেই মানুষ একটা ঘটনাকে কেন্দ্র করে যদি সচেতন হন এবং নিরাপত্তার আয়োজনটা যদি জোরদার হয়, আমি এটাকে ভালো হিসেবেই দেখতে চাই। আর মন্দের দিকটা হচ্ছে কিছু নিয়ম কানুন এবার আমরা দেখেছি সংযুক্ত হয়েছে। নিয়ম কানুন যদি আসলে একটা উৎসবের জন্য প্রয়োজন হয়, সেই নিয়ম কানুন বা শৃঙ্খলা আমার মনে হয় মানা উচিত। তবে নিয়ম কানুনের কড়াকড়ির বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যারা আসলে উৎসবে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে, তাদেরকে আসলে তাদের আনন্দকে ব্যাহত করতে পারেনি। ইলিশ মাছ নেই, তাতে কারোরই কিন্তু পয়লা বৈশাখ পালন করতে কোনো সমস্যা হয়নি। অতিরিক্ত নিরাপত্তা ছিল, সেটা বরং মানুষকে সাহস জুগিয়েছে। অনুষ্ঠানের কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, তাতে কোনো ক্ষতি হয়নি। বরং আমার কাছে মনে হয়েছে যে গতবারের চাইতে মানুষ অনেক বেশি স্বস্তির মধ্য দিয়ে, এত গরমকে উপেক্ষা করেও মানুষ এসেছে, আনন্দ করেছে। এই ভালো দিকটা যদি আমরা অনেক বেশি উপস্থাপন করি, তাহলে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনার যে উৎসব, এই উৎসবের কিন্তু একটা শক্তি আছে, সেই শক্তিটাই বরং জয়ী হবে। একটা ঘটনাকে নিয়ে যদি আমরা সারাক্ষণ ফোকাস করি, সেই ঘটনাটার বিষয়ে আমরা আলোচনা করব, সেই ঘটনাটা নিয়ে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত কিংবা সেই ঘটনাটার একটা ব্যাখ্যা তো অবশ্যই আছে, তাৎপর্য আছে, কিন্তু টোটাল উৎসবটার জায়গাটাকে আসলে খর্ব করা হয়। আমার মনে হয় যে এই উৎসবের একটা আলাদা তাৎপর্য রয়েছে আমাদের পুরো বাঙালির জন্য। কারণ এই উৎসবের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে মানে যে সৌন্দর্যটা আছে এই শক্তির, এটা কিন্তু মানবতার জয় জয়কার করে। এই শক্তিটা কিন্তু অপশক্তিকে হারিয়ে ফেলে। এই শক্তি কিন্তু বারবার মানুষকে সাহস যোগায় এবং মানুষকে উদ্দীপ্ত করে। এবং এই শক্তিটাই এমন একটা শক্তি, বাংলাদেশকে যদি আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই, একটা রাষ্ট্রকে যদি পরিচিত করাতে চাই, তাহলে সেই রাষ্ট্রের চেহারাটা কেমন? সেই রাষ্ট্রে একটা উৎসব হয়, যে উৎসবে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একাকার হতে পারে। এবং সেই উৎসবকে কেন্দ্র করে যত বাধা এসেছে, রমনার বটমূলের সেই গ্রেনেড হামলার পরও কিন্তু উৎসব ব্যাহত হয়নি। তার মানে এই উৎসব এমন একটা শক্তির আধার, যে উৎসব কিন্তু একটা দেশকে সারা পৃথিবীতে মহিমান্বিত করে। এবং এই উৎসবের শক্তি যদি আমরা রাষ্ট্র কাঠামোয় ব্যবহার করতে পারি, আমাদের রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের জনগণের
মানে দৈনন্দিন জীবনের চর্চার ভেতরে আনতে পারি, মেধামননে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যে আরো অনেক ছোট ছোট সমস্যার মোকাবেলাগুলো করতে গিয়ে হিমশিম খেয়ে যাই, সেটাকে বোধহয় অ্যাড্রেস করা সম্ভব হয়। আমরা জঙ্গির কথা বলি, আমরা নারীর প্রতি উৎকণ্ঠিত হই, নারীর যৌন সন্ত্রাসের জন্য, শিশুদেরকে নিয়ে নানান রকমের কিন্তু শঙ্কা আমাদের সামাজিক অবস্থার মধ্যে আছে। এখানে একটা মঞ্চের মধ্যে আমরা সবাইকে সবাইকে এনে পাচ্ছি এবং এই কথাটা শক্তিটা বলতে কিন্তু পারছি। সবকিছুকে প্রতিরোধ করতে পারছে। কাজে এই শক্তিটার ছোট ছোট যে দুর্বল জায়গাগুলো আছে, সেই দুর্বল জায়গাগুলোকে আমরা সংস্কার করব সবাই মিলে, যেভাবে উৎসবটা সবাই পালন করি। কিন্তু সেই ছোট ছোট ত্রুটিগুলোকে যদি আমরা পুরো উৎসবের চাইতে বড় করে ফেলি, তাহলে উৎসবের মহিমাটুকু গ্লানিকর হয়ে যাবে। আমাদের বোধহয় উচিত, এখন সময় এসেছে উৎসবের শক্তিটাকে অনেক বেশি আলোচনায় নিয়ে আসা। বরং আমি পরবর্তীতে যদি সময় পাই, আমি উৎসবের অন্য বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমার মনে হয় যে এই পর্যন্ত এইটাই অবশ্যই থাকুক। উৎসবের বাকি বিষয়গুলো নিয়েও কথা হবে। উৎসবটা অন্তত গত কয়েক বছরে আমরা যেটা দেখছি, আমরা বুলবুল ইসলামের কাছেই যাব যে মানে ঢাকা কেন্দ্রিক উৎসবটা তো অবশ্যই ছায়ানটের নেতৃত্বেই হয়েছে, এবং এই আমরা যদি গত 10-15 বছর দেখি যে এটার বিস্তারটা ঢাকার মধ্যেও নানাভাবে হচ্ছে। শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত কেন্দ্রিক যে উৎসব হচ্ছে তা না, ধরেন একদম পপ মিউজিক আসছে, কিন্তু এটা এটা বাড়ছে, বিস্তারটা বাড়ছে। বড় বড় অনুষ্ঠান টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, উত্তরা এবং শহরের নানান জায়গা থেকে ছাড়িয়ে সারা দেশে চলে গেছে। এই যে উত্তরণটা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? কারণ একই সঙ্গে কিন্তু যেই মঞ্চে আমি আজকে বেশ কয়েকটা মঞ্চে গেলাম, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হয়েছে, পরে হয়তো সেখানে একেবারে আধুনিক জেমস বা অন্যরা গিয়েছে, কিন্তু একই জায়গায় দুই ধরনের গান হচ্ছে, শ্রোতা তো একই, সেখানে একটা নতুন কোনো পথ তৈরি হচ্ছে কিনা? প্রথম দিকে যে ধরনের প্রশ্ন আসছিল, শেষে যে আবার অন্যরকম মোড় নিল একটা, তার আগে আমি একটু বলি। সেটি হচ্ছে যে এই ছায়ানটের এই উৎসবটা আমাদের সবার জানা দরকার যে এইবার কিন্তু 50 বছর পূর্ণ হলো। এই 50 বছরে যে বিস্তারটা ঘটেছে, এই বিস্তারটা কিন্তু আমাদের কাম্যই ছিল। যে প্রথমবার আমি আমাদের সিনিয়রদের কাছে শুনি যে প্রথম দিকে যখন এই রমনার বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো, আসলে তো ছায়ানটই প্রথম শুরু করে এই অনুষ্ঠান। তার আগে আমাদের হালকাথা এবং কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, বা মেলা টেলা হতো অনেক গ্রাম বাংলায়, এবং ঢাকা শহরে তেমন কিছু সম্ভবত ছিল না আর কি। কিন্তু এই উৎসবটা ছায়ানট যেটা শুরু করলো 1967 সনে, তখন ওরা সব হাতে এরকম একটি করে কাঠি নিয়ে বসতো। অশ্বত্থ গাছ থেকে পোকা পড়তো, সেই পোকাগুলো তারা সরিয়ে দিত। এইভাবে শুরু। সেই অনুষ্ঠানটি আজকে কত বড় হয়েছে। আমি সেদিন দেখলাম যে আমি 32 বছর আগে বই মঞ্চে গান করেছিলাম, তার ছবি দেখলাম এবার, আমার নিজের ছবি দেখে আমি আবার ফেসবুকে একটু শেয়ার করলাম যে তখনকার সেই চেহারা এবং এখনকার ছায়ানটের বটমূলের চেহারা কিন্তু অন্যরকম। এবং আমার ধারণা যে আরও 10 বছর পরে আরও অন্যরকম হবে, তারপরে আরও অন্যরকম হবে। এবং এটি থেকে অনুপ্রাণিত হয়ে ঢাকা শহর নয়, শুধুমাত্র সারা বাংলাদেশেই এটির বিস্তার ঘটেছে। এবং মফস্বল শহরগুলোতে কিন্তু একটি অনুষ্ঠান হয় না, অনেক অনুষ্ঠান হয়। এবং এখন অনেক সংগঠন মিলে একটা অনুষ্ঠান করে, আবার নিজেরা আলাদা করে অনুষ্ঠান করে। বিস্তার ঘটছে এবং ঘটবে। আপনি শেষে যে কথাটি বললেন, যেমন রমনার বটমূলেই ছায়ানটের অনুষ্ঠান হয়, ঠিক তার পাশেই এই অনুষ্ঠান শেষ হওয়ার 1 ঘন্টা পরেই ডিএমপির আয়োজনে আরেকটা অনুষ্ঠান হয়, যেখানে মূলত ব্যান্ডের গান হয় আর কি। তো আমার কাছে, আমি জানি না এটা অন্যরা প্রাচীরা কি বলবেন আর কি, তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই চর্চাগুলোর মধ্যে একটু হয়তো আমাকে বলবেন যে আমি হয়তো একটু গোড়াপত্তনের মানুষ হয়, কিন্তু আমি মনে করি যে আমাদের বাঙালি সংস্কৃতির বাংলার যে গানগুলো আর কি, সেই গানগুলোকে প্রাধান্য রেখে অন্যগুলো আশেপাশে থাকতে পারে, কিন্তু বাংলার যে সুর, বাংলার যে ছন্দ, বাংলার যে আবেগ, সেগুলোকে আমাদের আসলে বেশি কি বলে যে বেশি সাপোর্ট দিতে হবে, সমর্থন দিতে। সুর, বাংলার যে ছন্দ, বাংলার যে আবেগ, সেগুলোকে আমাদের আসলে বেশি
কি বলে যে বেশি প্রাধান্য সাপোর্ট দিতে দিতে হবে, হবে। সমর্থন দিতে হবে। আমি একটু ওনার সাথে একটু যুক্ত রোকেয়া করতে প্রাচী চাই। অবশ্যই যুক্ত করবেন, তবে আমি একটা বিরতির পরে ফিরে এসে আপনার যোগটা নেব আর কি। নিশ্চয়ই। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতিতে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জি রোকেয়া প্রাচী, আপনি আমি বললাম যে এই উৎসবটা আসলে মানে বাংলার যে আমরা যে যে উৎসবটা পালন করি পহেলা, এটা তো আসলে আমাদের মাটির উৎসব। এটাকে আমরা অনেক বেশি জোর করে নগর কেন্দ্রিক উৎসব করে ফেলছি, এবং নগর কেন্দ্রিক উৎসব করতে গিয়ে এই উৎসবটার মধ্যে অনেক বেশি ওটাকে কি বলে চাপিয়ে দেওয়া কিছু আয়োজন থাকে। চাপিয়ে দেওয়া আয়োজন যখন থাকে তখন উৎসবের মূল যে চেহারা সেটা নষ্ট হয়ে যায়। যেমন রাত 12টা 1 মিনিট নিয়ে আমার কিন্তু আপত্তি আছে, আমি জানি না আমার সকলে কিভাবে নেবেন। আমরা আমরা যে আমরা একটা বাঙালি, আমাদের হালখাতা, চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, আমরা তো সূর্যোদয় দিয়ে দিনটা শুরু করি। আমাদের আমাদের দিন রাত্রির ধারণাটাই ধারণাটাই আসলে সূর্যোদয় পশ্চিমীদের থেকে সঙ্গে মেলে। মেলে না। তা আমরা আমাদের বছরের এইরকম একটি উৎসব কেন আমরা রাত 12টা 1 মিনিটে সেলিব্রেট করতে যাব? এটাকে 31st-এর মতো করে কেন আমরা পর্যবসিত করব? এবং এই যে কনসার্টের ব্যাপারটা, বাংলার যে পরিচিতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে রূপ রস গন্ধ, বাংলার যে সংস্কৃতির যে শক্তির ধারাগুলো আছে, অনেক ফর্ম আছে সংস্কৃতির। আমাদের এই উৎসব তো বাংলাকে রিপ্রেজেন্ট করবে, বাংলার ঐতিহ্যকে, বাংলার ইতিহাসকে, কৃষ্টিকে, সংস্কৃতিকে। যার জন্য আমরা কেন পান্তার কথা বলি, কেন সবাই সেই দিনটা মাথায় একটু ফুল পড়ছে, কেন মুখোশ বানাচ্ছে, কেন উৎসবগুলো এভাবে ঢাক ঢোলের শব্দ, তার মানে কি যে মূল ঐতিহ্যে আমরা ফিরে যাওয়ার চেষ্টা করছি। হালখাতা এবং মোটিভগুলিও সব সেইভাবে। কাপড়ের মোটিভ। তাহলে যদি তাই হয়, তাহলে এই উৎসবে আমাদের যে বিশাল ভান্ডার আছে সংস্কৃতির, আমাদের গানের তো অনেক ফর্ম আছে, আমাদের থিয়েটারের ফর্ম আছে, আমরা এই উৎসবে সেখানে কেন থাকি না? কেন আমাদের পাশ্চাত্য থেকে ধার করতে হবে? কেন আমাদের কনসার্ট, কেন আমাদের পার্টিতে যেতে হবে, পার্টি লুকটা দিতে হবে? বাংলার তো একটা চেহারা আছে, সেই চেহারাটাতে আমরা কেন সীমাবদ্ধ থাকি না? আজকে কর্পোরেট, অনেকেই বলেন যে কর্পোরেট আমাদেরকে দখল করছে। কর্পোরেটরা তো দখল করবেই, আমরা দখল হতে দেব কেন? তাহলে তো 52 সালে ভাষার আন্দোলন হতো না, তাহলে 71-এর আমরা আমাদের স্বাধীনতার আমাদের মুক্তিতে চেতনার শক্তির বিজয় ঘটতো না। তাহলে আজকে কর্পোরেট শক্তির কাছে আমাদের মানে অসাম্প্রদায়িক চেতনার উৎসবকে আমরা কেন এই উৎসবটা দখলটা কিভাবে দিচ্ছি? উদযাপন করা হবে সেটা সেইটা তো একটা কারা নিশ্চয়ই- ঠিক করবে? কর্পোরেট না ঠিক করে কর্পোরেট যদি কেন ঠিক যারা করবে? যদি উদযাপন করছে কর্পোরেট তারা ঠিক যদি করতো, করে, তাহলে 1952 সালে আমাদের ভাষা শহীদরা প্রাণ দিতেন না। যদি কর্পোরেটরাই আমাদের উপর সেই দখলদারিত্ব করবেন, তাহলে 1971-এ আমাদের এই বিজয়ের প্রয়োজন ছিল না। কর্পোরেটরা সবসময় থাকবেন, তখনও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, ও বিভিন্ন ফরম্যাটে থাকবে। আমাদের ঐতিহ্য উৎসবগুলো আমাদের শক্তিকে আমাদের কাছে কেমন করে রাখতে হবে সেই পরিকল্পনা কিছুটা রাষ্ট্রের, কিছুটা নাগরিকদের, কিছুটা বাঙালির, কিছুটা সচেতন মানুষের। আমি বাঙালি আর নাগরিক দুটো শব্দ আলাদা করে ব্যবহার করলাম এই জন্য, এই উৎসবটা বাঙালির, কিন্তু আমরা নগরে থেকে একটু নগরবাসী কেন্দ্রিক যখন উৎসবটাকে করে ফেলতেছি, তখন এটা নাগরিকদের হয়ে যাচ্ছে। এবং এই একদিন জায়গাটার পার্থক্য বোধহয় নাগরিকরা আমাদের করতে অন্তত হবে। একদিনের জন্য লিভ নিয়ে এটাকে সে বাঙালি হওয়ার একটা চেষ্টা করছে। কাজে ওই সেটা অবশ্যই অপচেষ্টার একটু মুশকিল। ফলে বাঙালিত্বটা বা বাঙালির যে বিজয়টা, বাঙালির যে শক্তিটা, মূল যে জায়গাটা, সেটা কিন্তু আমরা হারিয়ে না, ফেলছি। এখানে- কাজে এখানে সেই যে জায়গাটা বোধহয় সত্যি আমাদের যে খেয়াল একটা করতে কথা বলি হবে। আমি, যেটা আমরা বলছি যে একদিনের জন্য বাঙালি হওয়া, এটা কিন্তু আমি মনে করি কখনোই গ্রহণযোগ্য নয়। পহেলা বৈশাখের স্পিরিটের কথা বলি, চেতনার কথা বলি, এই চেতনাটা অসাম্প্রদায়িক চেতনা নিঃসন্দেহে, এবং এটা যুগ যুগ ধরে পালিত হয়ে এসছে। আমি রোকেয়া প্রাচীর কথার সঙ্গে একটা কথা যোগ করতে চাই, এই যে পহেলা বৈশাখের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ভীষণভাবে একটা সম্পর্ক আছে। আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম 71 সালে, সেই যুদ্ধে কিন্তু অসাম্প্রদায়িক চেতনাই আমাদেরকে বলিয়ান করেছিল। তাহলে সেখানে কে কোন ধর্মাবলম্বী এটা কিন্তু দেখা হয়নি। এবং সেখানে লক্ষ্য করে দেখবেন, একটু লিঙ্ক করে দিই আমি, যে যখন এই সমষ্টিগত মানুষ গান গায়, আমি কোনো ব্যান্ড বা কোনো রীতি গানের এটার বিপক্ষে বলছি না, সেখানে দেখবেন যে লোকগানগুলো নতুন ফর্ম পেয়েছে, যে এই ভাওয়াইয়া, ভাটিয়ালি, সেগুলোর সঙ্গে রিফিলের মতন একটা মুক্তিযুদ্ধের কথা জুড়ে দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা জুড়ে দিয়ে সেইভাবে গানগুলোকে নতুন ভার্সন তৈরি হয়েছে। সেখানে দেখবেন যে সেখানে প্রচুর জায়গা আছে যেখানে এমনভাবে কাকতারুয়া আঁকা হয়েছে, এমন একটা রাজাকার আলবদরদের রাখা হয়েছে, ফুটেজগুলোতে দেখতে পাবেন ফিল্মে। এগুলো কিন্তু সবই সমষ্টিগত লোকদর্শন আলোকিত বাঙালির সংস্কৃতির মধ্য দিয়ে প্রতিবাদটা এসছে। প্রতিবাদের একটা জায়গা আছে পহেলা বৈশাখের মধ্যে, ওই প্রতিবাদেরই একটা ঐতিহাসিক সংস্করণ হচ্ছে ছায়ানট।
এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন নাগরিক হতে পারে, এটা নাগরিক, ওটা তো কেন্দ্র থেকে তো প্রতিবাদ হয়। 21শে ফেব্রুয়ারি সেখান থেকেও এসছে, তো একই ব্যাপার এসছে। এবং ওই যার জন্য আমরা দেখেছি যে আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধে যখন আমরা দেখি যে মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিচ্ছেন, তখন তারা একদম মালকোচা দেওয়া লুঙ্গি পরা সাধারণ মানুষ, ওরেও মাঝি এবং আমার মাঝি বাইরে যাওরে মুজিব বাইরে যাওরে গানটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে শক্তিটা লোকশিল্পের বা লোকগীতির বা যে শিল্পের বিভিন্ন, ওই শক্তিটা খুব কাজে দেয় সমষ্টিগত মানুষের জন্য। সেটার সঙ্গে ধর্মের বিরোধ কখনোই ছিল না, এই বিরোধটা সুকৌশলে করা হয়েছে। এবং এই জায়গাটা আমার মনে হয় বিশেষভাবে আলোচিত হওয়া দরকার। আমরা উৎসবে মেতে না গিয়ে, সেটা আমি বলতে চাই যে এটা গ্র্যাজুয়ালি হয়েছে, কারণ দীর্ঘদিন উগ্র মৌলবাদী শক্তিকে নিয়ন্ত্রণ করা হয়নি, বরং তারা প্রশ্রয় পেয়েছে। এই প্রশ্রয়ের ফলে তারা সংস্কৃতিকে সরিয়ে দিয়ে ধর্মকেও নেয়নি, ধর্ম অপব্যাখ্যা নিয়ে একটা নিজেদের ফায়দা লোটার জন্য একটা বিষয় তৈরি করেছে। এবং যেটার সঙ্গে শুধু বাংলাদেশের উগ্র মৌলবাদী শক্তি নয়, বিশ্বের আরও অনেক দেশে উগ্র মৌলবাদী শক্তি এবং আরও যে বড় শক্তিগুলো আছে, অক্ষশক্তিগুলো আছে, সেই শক্তিগুলোরও নানান ধরনের রাজনৈতিক যোগ বিয়োগের খেলা আছে। সব করে কিন্তু বাঙালির পহেলা বৈশাখের চেতনার, মুক্তিযুদ্ধ চেতনার শত্রু মিত্র কারা, সেইটাকে শনাক্ত করা উচিত। আমাদের আসলে পরিষ্কার হয়ে কথা বলা উচিত। পহেলা বৈশাখে আমরা আনন্দ করব এবং নবপ্রজন্মকে আমরা চেতনায় আলোকিত করছি কিনা, এটা কিন্তু খুব অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ জরুরি। বিষয়। এবং অবশ্যই আমরা কোনো রিজার্ভেশন রেখে কথা বলবো না যে 31 হবে না, কিন্তু 31-এও আমি যাচ্ছি যেই চেতনা নিয়ে, সেই চেতনা নিয়ে আমি পহেলা বৈশাখের চেতনা এই দুটোকে আসতে মিলিয়ে পারি। ফেললে মিলিয়ে হবে। ফেললে প্রত্যেকটা হবে না। আলাদা আলাদা প্রত্যেকটা থাকতে হবে। আলাদা জি, বিষয়, অবশ্যই এটাই বলবো। প্রত্যেকটার একটা নিজস্ব স্বকীয়তা আছে, আর সেটা একটা সেখানেই রাজনৈতিক থাকা ভালো। ব্যাখ্যাও তো আছে আমাদের এটা পহেলা একটা বৈশাখের শক্তি, আমাকে একটা শক্তির হাতিয়ার মনে করতে হবে। অবশ্যই। বুলবুল ভাই, আপনার কাছ থেকে যে এই যে ধরেন প্রতি বছরই আমরা পয়লা বৈশাখ উদযাপন করি এবং সেখানে নতুন ধরনের বলা যায় যে এক ধরনের প্রত্যয় নিই, এই বছর আমরা অন্তর্মম বিকশিত করো বিকাশ করার চেষ্টা করছি। এবং বিশেষভাবে যদি মঙ্গল শোভাযাত্রার দিকে যাই, তারা নারী এবং শিশুর প্রতি যে এক ধরনের অন্যায় হচ্ছে, সেখান থেকে যেন আমরা পুরো দেশই সরে আসি, সেটার একটা প্রত্যয় নেওয়ার চেষ্টা করছি। এই ধরনের যে বার্তাগুলি আমরা দিই, সেই বার্তাগুলি কতটা মানুষের কাছে পৌঁছায় বা সেইটা কি ধরনের মানে এফেক্ট নিয়ে আসে আপনার মনে হয়? হ্যাঁ, না তাহলে আমি একটু আপনার এই কথার সূত্র ধরে আমি একটু আগের দিকে চলে যাই। যেমন ছায়ানটের যখন জন্ম হয়, তার আগে রবীন্দ্র শতবার্ষিকী, তখন সামরিক শাসন চলছে এবং আন্দোলন চলছে। সেই সময় কিছু মানে রাজনৈতিক একটা কর্মসূচিতে আছে, কিছু কিছু সংস্কৃতি কর্মীরা তারা রবীন্দ্র শতবার্ষিকী, জন্ম শতবার্ষিকী উদযাপন করবে, তো সেটাতে বাধা আসে, সেই বাধা অতিক্রম করে তারা করেন। সেখান থেকে ছায়ানটের জন্ম হয়, মানে একটা প্রতিবাদ দিয়ে জন্ম হয়। এবং যেবার ছায়ানটে বোমা হামলা হলো, তার পরের বছর কিন্তু মানুষের ঢল আরও বেড়ে গেল এবং সেবার বিষয় নির্বাচন করা হলো স্বদেশ। সমস্ত গান স্বদেশের গান নিয়ে পরিকল্পনা করা হলো অনুষ্ঠানটিকে। তো সেরকম আমি দেখেছি যে মানুষ সেইগুলোকে অনেক মানে কি বলে যে তাদের মনের মধ্যে গেঁথেছিল যে হ্যাঁ, এখন তো আমাদের আসলে স্বদেশকে নিয়ে ভাবা উচিত, আমার দেশকে বাঁচানোর জন্য, আমার রাজনীতিকে বাঁচানোর জন্য, আমার অর্থনীতি বাঁচানোর জন্য এখন আমাদেরকে স্বদেশকেই চিন্তা করতে হবে, স্বদেশকে আরও আঁকড়ে ধরতে হবে। এবং সেই চেতনা নিয়ে কিন্তু সারা বাংলাদেশেই আমরা খেয়াল করে দেখেছি, আমরা খোঁজখবর নিয়ে গেছি, সারা বাংলাদেশে যত অনুষ্ঠান হয়েছে সেখানেও স্বদেশটাকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠানটা হয়েছে। তো সেটা আমি বলছি যে এই চেতনা প্রতি বছর, এবার যেমন মানবতাকে বিষয় করেছিল ছায়ানট, প্রতি বছর এরকম একটা একটা বিষয় করা হয় আর কি। তো সেই বিষয়গুলো মানুষকে সত্যি সত্যি নাড়া দেয় এবং নাড়া দেয়, সেই কারণেই এই আয়োজনটা আরও অনেক বড় হচ্ছে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। এবং এই যে নাড়া দেয়, এইটি পরবর্তীতে কি এটার কোনো ধরনের মানে ফলো আপ করা হয় যে এই নববর্ষে যেমন মানবতার কথা আমরা এবছর বলছি, সেটা অন্যান্য অনুষ্ঠানগুলিতে, সেটা ছায়ানট কেন্দ্রিক হোক বা অন্য কোনোভাবে, যে এই বছরে অন্যান্য সময়ে যে অনুষ্ঠানগুলি হয় সেগুলিতে কোনোভাবে এটার ফলো আপ করা হয় কিনা বা ছড়িয়ে দেওয়ার বিষয়? আমি বলি আপনাকে, এইবার যেমন আমাদের পাশাপাশি একটি বড় সংগঠন আছে, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ। সেটির আমাদের সারা দেশে 84টা শাখা আছে, মানে প্রায় সবগুলো জেলা শহরে তো আছেই, আবার কিছু কিছু উপজেলা কেন্দ্রেও আছে। তো সেইটার
একটি করে সম্মেলন হয় প্রতি বছর। এবার হলো আমাদের পটুয়াখালীতে, একবার ঢাকায় হয়, একবার ঢাকার বাইরে হয়। তো এইবার আমরা পটুয়াখালীতেও আমাদের সমস্ত অনুষ্ঠান পরিকল্পনার মধ্যে এরকম একটা কিছু ছিল যে আমরা এবার স্বদেশকে নিয়ে অনেক বেশি জোর দিয়েছিলাম আর কি। এই যে জায়গাটায় যে মনে হয় যে 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 এটা খুব মুক্তিযুদ্ধ থেকে অসাধারণ শুরু করে একটা বিষয়, এটা নিয়ে মানে একদম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত যে ধরনের গান হয়েছে সেখানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত হয়নি আর কি, সমস্ত গানগুলো নিয়ে আমরা এবার অনুষ্ঠান করেছি। তো এবং হ্যাঁ, এবং প্রচুর মানুষ হয়েছে এবং রাত 10টা-11টা পর্যন্ত মানুষজন বসে থেকে সেই অনুষ্ঠান উপভোগ করেছে এবং আমার ধারণা তো এবং হ্যাঁ, এবং প্রচুর মানুষ হয়েছে এবং রাত 10টা-11টা পর্যন্ত মানুষজন বসে থেকে সেই অনুষ্ঠান উপভোগ করেছে এবং আমার ধারণা যে তাদের ভেতরে কে নাড়া দিয়েছে। মানে শক্তিটা ছড়িয়ে দেওয়া সম্ভব। ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করি একটা কথা। খালিদ ভাই অবশ্যই অ্যাড করবেন, কিন্তু আমার একটু আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করে ফিরে এসে আপনারটা আবার যোগ করা যাবে। আজকের বাংলাদেশের দিচ্ছি একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জি খালিদ ভাই, তো যোগ আমি করতে পারেন আপনি। বুলবুল ভাইয়ের কথার সঙ্গে যোগ করে 60-এর দশকের আরও একটি ঘটনা বলি। সেটা হচ্ছে যে রূপবান পালা, যেটা একেবারে বাংলাদেশ পুরোটা একদম ছয়লাভ করে দিয়েছিল, সেই রূপবান পালাও কিন্তু মোনায়েম খানের সময় বন্ধ হয়ে যায়। এবং এ নিয়ে জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিন একটি লেখাও লিখেছেন যে মোনায়েম সাহেব আপনি বন্ধ করেছেন, কিন্তু বাংলার গাঁও গ্রামে সর্বত্র তো এটা হচ্ছে, সুতরাং মোনায়েম খান পারবেন না কিছু করতে, আইয়ুব খান কিছু করতে পারবে না, এটা সম্ভব না। এই যে সংহতি, সংস্কৃতির সংহতি, এটা যেটা আপনি বলছিলেন যে বুলবুল ভাইয়ের কাছে প্রশ্নটা রেখেছিলেন, যেটা সারা বছর ধরে হয় কিনা এই কথাগুলো, এখানে যখনই আমরা যাব তখনই আমাদের দেখতে হবে যে আমরা যেই সংস্কৃতিটার মধ্যে ছিলাম সেটার মধ্যে কিন্তু একটা পারফর্মিং ব্যাপার আছে। পুঁথিপাঠ কিন্তু আমি নিজের জন্য করি না। আমি যখন পুঁথি পড়ি আমাদের খুবই ভুল হয় যে আমি পুঁথি পড়ি আধুনিক কবিতার মতো। আধুনিক কবিতার জন্য পুঁথি নয়, পালা নয়, বা ময়মনসিংহ গীতিকা নয়, কিন্তু এটা আমরা অনেক মানুষ একসঙ্গে হয়ে পড়ে। তো এই যে অনেক মানুষ হয়ে একসঙ্গে গান শোনে, অনেক মানুষের সম্পৃক্ততার মধ্য দিয়ে যে বলা, এই ফকির, বাউল, আউলিয়া, দরবেশ, তাদের যে ভূমিকা এই সংস্কৃতির রচনা করার ক্ষেত্রে, যে সংস্কৃতির অন্তরে ভিত আছে একটা দর্শনের, যেই দর্শনের মধ্যে জাতপাতের বিষয় নেই, সেই দর্শনটাই মানুষকে আলোর পথ দেখায়। এবং এই যে আমরা শুধু লালনের কথা বলি, দেখেন লালন কেন প্রায় প্রতিটি গ্রামে আপনি বাউল গান গায় এমন লোক পাচ্ছেন। বাউল গানরা কিন্তু বিবেকের কথা বলে এবং বিবেক বোধ থেকে তারা কিন্তু তখন বলে যে মা মেয়ের জাতি, কিংবা বলছে যে ধর্মী লোক সবাইকে ঈশ্বর বানিয়েছে, এই কথাগুলো কিন্তু তারা প্রতিনিয়ত বলে যায়। ওইটা ওই চর্চার মধ্যে আছে। এইখানে অনুষ্ঠান করে একভাবে বলা হচ্ছে, সেটা এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আর ওই যে আমরা আউল বাউলদের বাংলাটাকে মেরে ফেলেছি, এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে উগ্র মৌলবাদী শক্তি, যাকে প্রতিহত করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেই। লোক ভোলানো এবং বুদ্ধিজীবী সুলভ এক ধরনের বক্তব্য দিয়ে আমরা আনুষ্ঠানিকতা সেরে ফেলি। ওই যে কত বার যে বাংলার সংস্কৃতির উপর আঘাত হয়েছে, আমরা তো ছায়ানটের কথা বললাম, আপনি একসঙ্গে উদীচির কথা বলেন, ময়মনসিংহে বোমা হামলার কথা বলেন, আপনি দেখেন কি নিষ্ঠুর। এটা কোনোদিনই ধর্ম হতে পারে না, ধর্ম ছিল না। যে সাধারণ গরিব গুরব মানুষই আজকাল বেশি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে থাকে, তাদের উপর বোমা হামলা করেছে। তো এইটা কোনোদিন ধর্ম হতে পারে মানুষের? বা ধর্ম ছিল কোনোদিন? এর আগে হয়নি কেন? সিনেমা হল তো আজকে হয়নি। তো এই ধরনের বা সাংস্কৃতিক অনুষ্ঠান তো আজকে হয়নি। গ্রাম সংস্কৃতির যে মানুষের সঙ্গে সম্পৃক্ততা, ওইটার একটা পারফর্মিং জায়গা আছে জনগোষ্ঠীর জন্য, এবং সেই জায়গাটা অবশ্যই অনেক সংকুচিত হয়ে গেছে। আমি এই জায়গাটা একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে যে মানে একটু আমরা যদি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে ফিরে তাকাই, ৭৫ পরবর্তী সময় বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপির যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয় বাংলাদেশে, আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার যে বিপক্ষের শক্তির কথা বলি, যে উগ্র মৌলবাদ কথা বলি, সেই রাজনৈতিক শক্তি কিন্তু আমাদের বাংলাদেশে খুবই পাকাপোক্তভাবে পুনর্বাসিত হয়েছে ৭৫ পরবর্তী সময়। যার ফলে সেই সময় রাজনৈতিক পুনর্বাসনের কারণে এই শক্তির, মৌলবাদ শক্তির যখন রাজনীতিতে একদম গেড়ে বসলো, তখন কিন্তু আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, কৃষ্টি সকল কিছুই কিন্তু পরিবর্তিত হয়েছে। এবং এই পরিবর্তনটুকু এত লম্বা সময় ধরে হয়েছে যে আজকের প্রজন্মের কাছে প্রকৃত ঐতিহ্য, প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের ভাষা, আমাদের যে আন্দোলন, আমাদের যে শক্তি, সেই ইতিহাসটাকে আবার ফিরে আনার জন্য
এই যে একটা অপশক্তির যে রাজনৈতিক শক্তি বাংলাদেশে গেড়ে গেছে, তাদের যে দীর্ঘ সময়ের একটা বিভ্রান্তিকর অপরাজনীতি বা অপসংস্কৃতির যে রাজত্ব, সেটাকে মোকাবেলা করবার জন্য আমাদের আসলে রাষ্ট্রীয়ভাবে বলেন, আমাদের সংস্কৃতি কর্মীদের বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভেতরে কিন্তু আমরা নেই। আমি জানি না সবাই আমার কথা একমত হবেন কিনা বা কেউ কষ্ট পাচ্ছেন কিনা, আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই। কারণ এই যে ধরেন স্বদেশের গান বা মানবতার গান যদি এবছরের সাবজেক্ট হয়ে থাকে, তাহলে পুরো উৎসবের মধ্যে এই মানবতাটা কতটা ফোকাস পাচ্ছে বা এই মানবতাটা কতটা মহিমান্বিত হয়ে উঠে আসছে। একটা মানুষ যে উৎসবে আসছে, সে যখন সারা দিনের জন্য উৎসবে ঘুরবে, সে কি সারাদিন এই মানবতার সঙ্গে আছে কিনা? সে যখন একটা অনুষ্ঠান, ছায়ানটি তো একমাত্র অনুষ্ঠান নয়, সে যখন আরো অনেকগুলো অনুষ্ঠানে যাবে, মানবতা থেকে সে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং সারা বছর যদি এবছরে আমাদের ভাবনাটা হয় যে আমরা আমাদের এবছর মানবতা কেন্দ্রিক আমাদের সকল চর্চা থাকবে, তাহলে সেটা কিন্তু আমাদের গণমাধ্যমের ভাষাও হতে হবে মানবতা। আমাদের ভাবনা, আমাদের লেখনীর মধ্যে মানবতা প্রকাশ পেতে হবে সে বছর। যদি এবছর আমাদের ভাবনা হয় যে আমরা স্বদেশের কথা বলবো, তাহলে আমাদের পুরো বছর গণমাধ্যম থেকে শুরু করে আমাদের সকল চর্চার মধ্যে স্বদেশ আসতে হবে। আমাদের যদি এমন থাকে যে আমরা ভাষাকে নিয়ে কথা বলবো, তাহলে রাষ্ট্রীয়ভাবে বলেন, সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে, শিক্ষার জায়গায় ভাষাকে আসলে সেই মূল্যায়নের জায়গাটা দিতে হবে। আমাদের শিক্ষার জায়গায় কিন্তু আমরা সেই একাত্মবোধটুকু আমরা পাই না। আমাদের একাত্তরের যে মূল মন্ত্র, আমি একটু অল্প সময় নিচ্ছি, একাত্তরের যে মূল মন্ত্র, যে জন্য আমরা এই দেশটাকে স্বাধীন করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠরা এত শহীদ রক্ত দিয়েছেন, সেই মূল মন্ত্রটা কিন্তু আমাদের শিক্ষা সংস্কৃতির ভেতরে নেই। আমাদের শিশুরা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বেড়ে উঠছে, ভিন্ন শিক্ষার আয়োজন থাকতেই পারে, কিন্তু সেই ভিন্ন শিক্ষার যে স্কুলিং সিস্টেম, তার মধ্যে আমাদের একাত্তরের যে মূল মন্ত্র, আমাদের যে বাঙালিত্ব, আমাদের যে ঐতিহ্য, সেটাকে কি আমরা আসলে তাদেরকে দিচ্ছি? এক একজন বাচ্চা এক এক রকম কালচার শিখছে, তো সেই বাচ্চাটা যখন বড় হবে, তরুণ হবে, সে কোন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে? অবশ্যই শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষা সংস্কৃতির মধ্যে আমাদের কিন্তু আসলে এই মানে সমষ্টিগত একাত্মবোধটুকু থাকে। এটা অপসংস্কৃতির ভিতরে লড়াই করতে হলে আমাদের কিন্তু এই রোকেয়া প্রাচীর কথা ধরেই বলি আমি, যে আমাদের ওই দীর্ঘ সময়টার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষের মানে প্রজন্ম দুটো চলে গেছে। এই প্রজন্ম কিন্তু তার শেকড় চেনেনি, ঐতিহ্যের শেকড় চেনেনি। আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না, আমরা চেনাতে পারিনি যে কোনো কারণেই হোক। তো সে কারণে যে কোনো কারণে না, আমাদের অগ্রজরা সেই দায়িত্বটুকু নেয় না, কোথাও নেয়নি। যে ঐতিহ্যটা তাদেরকে হয়তো অনেক বড় না, বিষয়টা এরকম না। আপনি যদি তাদের ঐতিহ্যের দিকে ধাবিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি অপসংস্কৃতিকে রোধ করতে পারবেন। আপনি অপসংস্কৃতি বন্ধ করব এরকম কোনো প্রোগ্রাম নিয়ে, এরকম কোনো অভিযানে গিয়ে পারবেন না। তাকে যদি শেকড় চেনাতে পারেন, তবেই এটা সম্ভব। আমরা আরেকটা বিরতিতে যাব। বুলবুল ভাই, আপনার কাছে ফিরে আসবো। শেকড়ের ক্ষেত্রে অবশ্যই আমরা যেমন একটা বড় অংশ শেকড়ের সন্ধানে গিয়েছি ছায়ানটের হাত ধরে, ঠিক এই প্রক্রিয়াটি আরো কিভাবে বাড়ানো যায়, সেই ক্ষেত্রে কি হতে পারে? অবশ্যই স্কুল একটা বড় জায়গা যেখানে দুর্বলতা থেকে যাচ্ছে, কিন্তু সেটি তো অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, আমরা চাপ দিতে পারি। কিন্তু আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, সংস্কৃতি নিয়ে কাজ করি, তাদের এখানে কোন কোন জায়গায় কাজ করার আছে? আমরা একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশ। জিপুল ভাই, আপনি যে প্রশ্নটি করেছিলেন, আমি সেই প্রশ্নের উত্তরে বলবো যে প্রথম আমাদের হাত দিতে হবে রাজনীতিতে। আমাদের রাজনৈতিক নেতাদের ঠিক করতে হবে আসলে যে আমরা কি চাই, আমাদের সমাজটার চেহারাটা কি হবে। কারণ আমরা কিন্তু তাদেরকেই ভোট দিয়ে দায়িত্বটা দিয়েছি, তোমরা এবার তোমাদের কাজটা করো। কিন্তু বুলবুল ভাই, যেমন ধরেন মানে ছায়ানটের শুরুর দিকে যেমন মানে সংস্কৃতি কর্মীদের কি চাওয়া রাজনীতিবিদদের কাছে, সেটা অনেক সুস্পষ্ট ছিল। এখন আমার কাছে খুব বেশি সুস্পষ্ট লাগে না অনেক ক্ষেত্রে। না, এখনো সুস্পষ্টই আছে। সংস্কৃতি কর্মীরা সারা মানে সবসময় রাজনীতি থেকে এক পা সামনে চলে, কিন্তু সংস্কৃতি কর্মীরা সবসময়, যেমন আমাদের ভাষা আন্দোলন শুধু রাজনীতি চলতেই হবে, এটা পৃথিবীর ইতিহাসই বলে যে আমাদের মুক্তিযুদ্ধ রাজনীতিদের কারণেই হয় নাই। এগুলোর পিছনে আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক রাজনীতি অনেকটা কাজ করেছে। সেই জায়গাটায় আমাদের তো এখনো সেই প্রেশারটা আছে। কিন্তু আমরা কি আমাদের মানে
সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কি এখনো বলছেন না যে মাদ্রাসা শিক্ষাটা কি হওয়া দরকার, আমাদের ইংলিশ মিডিয়াম শিক্ষার কি হওয়া দরকার, আমাদের বাংলা মিডিয়াম, আমাদের এতগুলো শিক্ষা ব্যবস্থা কেন, শিক্ষার ধারা একসঙ্গে একটা দেশে চলছে কেন, একটা ছোট্ট দেশে। এবং এই শিক্ষাটার প্রথম আমাদের হাত দেওয়া ভীষণ রকমের দরকার, এবং সেই হাতটা কিন্তু আমরা শুধু বলেই যাব, আমরা কিন্তু হাতটা ওইভাবে দিতে পারবো না। কিন্তু তারপরেও আমি যেটা আমাদের ক্ষমতার মধ্যে আমরা যেটা করি, যে আমরা যেমন আমাদের রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের যে শাখাগুলো আছে, তারা সারা বাংলাদেশে সব স্কুলগুলোতে যে তারা ভলেন্টারি সার্ভিস দেয়, যে ওখানে যে একটা জাতীয় সঙ্গীতটা শেখাবে শুদ্ধভাবে, তাদেরকে আমার ভয় রক্ত রাঙানোর গানটি শুদ্ধভাবে শেখাবে, এই গানগুলোর পটভূমি তাদেরকে বলবে। এই কাজগুলো আমরা করছি, আমাদের সংস্কৃতি কর্মীরা করছে, এবং নাটকের মধ্যে দিয়ে অনেক কথা বলা হচ্ছে সচেতনতা তৈরি। হ্যাঁ, সচেতনতা তৈরি করার জন্য। তো আমাদের কাজগুলো আমরা করছি, এখন বাদবাকি কাজগুলো আমাদের রাজনীতিবিদদের করতে হবে, এবং তারা যদি ঠিকমতো না করে তাহলে এই দেশটি আর উঠে দাঁড়াতে পারবে না। আমি তাই বারবার বলতে চাই যে রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন তারা সচেতন হন, এবং আপনারা দেশটাকে সুন্দর করার চেষ্টা করুন। আমরা আপনাদের সঙ্গে আছি। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের মানে সচেতন হওয়ার কথা উনি বলেছেন। আমি অবশ্য খুব আশাবাদী মানুষ। আমি মনে করি আজকের যে বাংলাদেশ, সে বাংলাদেশ খুবই সংস্কৃতি নির্ভর, খুবই সংস্কৃতি বান্ধব, এবং আমরা একটা অদ্ভুত সুন্দর উদাহরণেই বলতে পারি। ইলিশের বিষয়ে আমাদের যে অবস্থান ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তারপর কিন্তু এই উৎসবে ইলিশ মাছ থেকে আমরা বিরত থেকেছি। কাজে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেটি এই মুহূর্তে ভীষণ আমাদের চেতনা বান্ধব, এবং আমাদের বাংলার বাঙালিত্ব এবং আমাদের অসাম্প্রদায়িক চেতনার উৎসব কিংবা অসাম্প্রদায়িক চেতনার যে শক্তি, সেই শক্তির পক্ষের রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই আমরা আছি। আমি শেষ করি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা আসলে শুধু রাষ্ট্রের কোর্টে বলটাকে না দিয়ে, আমরা যারা আসলে এই দেশের জনগণ, আমরা যদি আমাদের দায়িত্বগুলোকে একটু নিশ্চিত করি বা আমাদের দায়িত্বগুলোর ক্ষেত্রে আর একটু সচেতন হই, তাহলে মনে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। হয়তো শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক লম্বা সময় লাগবে পলিসির জায়গায় একমুখী শিক্ষা ব্যবস্থা করতে, কিন্তু যদি একমুখী শিক্ষা ব্যবস্থা নাও হয়, হতে পারে মাদ্রাসা আলাদা, ইংলিশ মিডিয়াম আলাদা, বাংলা আলাদা, কিন্তু প্রত্যেক শিক্ষা যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেখানে বিদেশি বই পড়তেই পারে, কিন্তু সেখানে যদি আমাদের ৭১-এর যে মূল মন্ত্র আছে, আমাদের যে গণতন্ত্র, আমাদের সমাজতন্ত্র, আমাদের আইনের শাসন, আমাদের সংস্কৃতি, আমাদের অসাম্প্রদায়িক চেতনা, এই বিষয়গুলোকে আসলে বাচ্চাদেরকে একদম ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত, এইচএসসি বলেন আর এ লেভেল বলেন, সেই পর্যন্ত, আমি একটু শেষ করি জায়গাটা, সেই পর্যন্ত যদি দেয়া হয়, তাহলে এই বাচ্চারা যখন বড় হবে, ওরা কিন্তু সংস্কৃতির ভেতরেই বসবাস করবে এবং প্রতিরোধ করতে পারবে। না, আমি যেটি বলছি সেটি হচ্ছে যে, যেমন রমনায় বোমা হামলা, উদীচীর বোমা হামলা, সিনেমা হলে বোমা হামলা, এবং এই যে অনেক শুভ কাজের বিরুদ্ধে মানে অস্ত্রবাজি হচ্ছে আর কি। তো এগুলোর উদ্দেশ্যটি একটাই, সেটি হচ্ছে যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে বন্ধ করা। এবং আজকে প্রাচী খুব সাবধানে বললেন শুরুর দিকে যে আজকে এই যে পয়লা বৈশাখে যে এত বিধিনিষেধ করা হচ্ছে, তো তার মানে তো ওরা কিন্তু সফল। আমরা সন্ধ্যার পরে ৫টার পরে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাবো না। তো ওরা কিন্তু এই যে বোমা হামলা, এই যে নারী নির্যাতন, এই যে অস্ত্রবাজি, এগুলো করে ওরা অনেকটা সফল হলো। এবং এই জায়গাটাতেই আমি বলবো যে আমাদের পলিসির লেভেল থেকে, আমাদের রাজনীতির লেভেল থেকে একটা স্ট্রং একটা অবস্থান নিতে হবে। খালেদ ভাই, আপনার কাছ থেকে 30 সেকেন্ডে জানবো যে রাজনীতিবিদদের কাছ থেকে প্রত্যাশা কি সংস্কৃতির জন্য? রাজনীতিবিদদের কাছে আমাদের এই প্রত্যাশা যে সাংস্কৃতিক কর্মীরা যেভাবে তারা শপথ নেয়, সেই শপথের সঙ্গে তারা যেন ওই সাপোর্টটা দেয়, একাত্মতা থাকে। যে একমুখী শিক্ষার কথা আমরা বলছি, বা বিভিন্নমুখী শিক্ষা হলে মুক্তিযুদ্ধের চেতনা যেন সেখানে প্রধান একটা বিষয় থাকে, সে কথাগুলো যে আমরা বলছি যেটা অনেক দীর্ঘমেয়াদী, আমি মনে করি যে দীর্ঘমেয়াদী তো হয়েই রয়েছে। আমরা কতবার আসবো, কত বছর ধরে বলবো, কিন্তু সেটা হচ্ছে না কেন? আমার মনে হয় যে এটাকে প্রথম গুরুত্ব দিতে হবে, তারপরে এগোতে হবে, কারণ ওই নতুন প্রজন্ম যদি আবার ফসকে যায়, তাহলে আমরা আবার মহা সংকটে পড়ে যাব। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।